নমস্কার, এভিডেন্স পোর্টালে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আরেকবার তোমাদের সামনে ম্যাথামেটিক্সের ডব্লিউবিসিএস 2018 প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন সলভ আমরা করছিলাম তার একটি লাইভ সেশন নিয়ে উপস্থিত হয়েছি। চলে এসো আজকের প্রথম কোয়েশ্চেনে। আজকের প্রথম কোয়েশ্চেন দেখো, বলছে থ্রু দ্য পাবলিসিটি অফ রোড সেফটি প্রোগ্রাম the street accident in a state has been decreased by 10% in comparison to its previous year. In the present year, if the number of street accident is 2187, so find the number of street accident that had been in the state 3 years before. তো ভিডিওটি শুরু করবার পূর্বে একটি কথা তোমাদের বলে রাখি, ভিডিওটিকে তোমরা শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরাও দেখতে পায়। এভিডেন্সের তরফ থেকে আমরা চেষ্টা করছি সকলের জন্যই এই ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারের সলিউশনটা যাতে পৌঁছে যায়। তো তোমরা যত বেশি সম্ভব এটিকে শেয়ার করো যাতে অধিক থেকে অধিকতর স্টুডেন্ট এর দ্বারা উপকৃত হতে পারে। তো এবার চলে আসে এই কোশ্চেনটির সলিউশন, কিভাবে আমরা এই কোশ্চেনটিকে সলিউশন করব। সো হাউ টু স্টার্ট দিস কোয়েশ্চেন। দেখো, আমরা জানি যে যখন কোনো পপুলেশন বাড়ে, পপুলেশন কিভাবে বাড়ে না, পপুলেশন চক্রবৃদ্ধি হারে বাড়ে। অর্থাৎ কোনো একটি জেনারেশন, তারপর নতুন জেনারেশন, সেখান থেকে তারপর আবার নতুন জেনারেশন, অর্থাৎ চক্রবৃদ্ধি হারে কিন্তু যে কোনো পপুলেশন সেটা বাড়তে থাকে। তো চক্রবৃদ্ধি হারে যখন বাড়বে তো নিশ্চয়ই আমরা আজ থেকে 3 বছর আগে যে পপুলেশন ছিল, যেহেতু এখানে বাড়ছে বা কমছে, যদি বাড়ে সেক্ষেত্রে চক্রবৃদ্ধি হারে বাড়বে, বা যদি কমে সেক্ষেত্রে চক্রবৃদ্ধি হারে কমবে। তো নাম্বার অফ অ্যাক্সিডেন্ট যেটা, সেটাও কিন্তু অনেকটা পপুলেশন ইনক্রিজ বা ডিক্রিজের সাথেই, কারণ অ্যাক্সিডেন্টের ফলে কি হচ্ছে, পপুলেশন কমছে আস্তে আস্তে। তো যাই হোক, এই ধরনের কোয়েশ্চেন দেখে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু এই কোয়েশ্চেন আমরা যদি সঠিক অ্যাপ্রোচে করি এটা কিন্তু খুবই ছোট হবে। তুমি শুধু একটা জিনিস দেখো, এখানে তোমার রেট অফ যেটা ডিক্রিজ দিয়েছে সেটা কত দিয়েছে না, রেট অফ ডিক্রিজটা দিয়েছে তোমার 10%। অর্থাৎ আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 10%। আর ইজ ইকুয়াল টু কত আসছে, 10%। দেখো 10% মানে কত, 1/10। অর্থাৎ যদি আগের বছর ইনিশিয়াল পপুলেশন 10 ইউনিট থাকে, অর্থাৎ এবছর কমবে কত, 1, তাহলে কমে কত হবে, 9। তাহলে আমি এখানে ইনিশিয়ালটাকে যদি 10 ধরি, ইনিশিয়াল পপুলেশন, ইনিশিয়াল, তাহলে ফাইনাল কত হবে, অর্থাৎ 1 বছর পরে কমে কত হবে, 10 থেকে 1 কমে হবে 9। এরকম কবার হয়েছে দেখো, 3বার, কারণ 3 ইয়ার্স বিফোর বলেছে। অর্থাৎ 3বার আমরা কি করব, 10 9 10 9। বা আমরা এটাকে এরকমও বলতে পারি, যেহেতু এখানে ইনিশিয়াল পপুলেশন 10 হলে ফাইনালটা 9, অর্থাৎ যেহেতু 3 বছরে, অর্থাৎ এখানে ইনিশিয়াল পপুলেশনকে আমরা ধরতে পারি 10-এর কিউব, আর ফাইনাল পপুলেশন অর্থাৎ 3 বছর পরে সেটাকে আমরা বলতে পারি 9-এর কিউব। তো 10-এর কিউব ইজ ইকুয়াল টু 1000, আর 9-এর কিউব ইজ ইকুয়াল টু কত, 729। তো এটা তোমাদের সুবিধার জন্য আমি এখানে লিখলাম। পরীক্ষায় যখন আসবে তোমাদের লেখার প্রয়োজন নেই, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ 10%, অর্থাৎ 1-এর 10, ইনিশিয়াল পপুলেশন যদি 10 থাকে সেটা কমে গিয়ে কত হচ্ছে, 9। যেহেতু টাইমটা আমার 3 বছর, তো টাইমটা 3 বছরের জন্য, সেক্ষেত্রে এটা কি হবে না, কিউব করতে হবে আমাদের। তাহলে এবার দেখো, বলেছে বর্তমানে নাম্বার অফ অ্যাক্সিডেন্ট যেটা, সেটা কত হয়েছে, 2187। অর্থাৎ আমাদের ক্যালকুলেশন অনুযায়ী বর্তমানে নাম্বার অফ অ্যাক্সিডেন্ট কত, 729। তো সেক্ষেত্রে এই 729 ইউনিট ইজ ইকুয়াল টু 2187। এবার এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এটা কতর মাল্টিপল, 3-এর মাল্টিপল, কারণ তুমি যদি 3 দিয়ে গুণ করো 2187 হচ্ছে। অর্থাৎ 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 3। অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলতে পারি 1000 ইউনিটের ভ্যালু কত, 3000। অর্থাৎ স্টেটে 3 বছর আগে নাম্বার অফ অ্যাক্সিডেন্ট কত ছিল, 3000। অর্থাৎ স্টেটে 3 বছর আগে নাম্বার অফ অ্যাক্সিডেন্ট ছিল 3000। তাহলে পরীক্ষায় যখন কোশ্চেনটা আসবে, পরীক্ষায় তোমরা এটাকে কিভাবে সলভ করবে, হাউ টু সলভ দিস কোয়েশ্চেন।
পরীক্ষায় তুমি দেখতে পাচ্ছ এখানে রয়েছে তোমার 10%, প্রত্যেক বছর 10% করে নাম্বার অফ অ্যাক্সিডেন্ট যেটা সেটা কমছে। তো 10% মানে 1/10, অর্থাৎ ইনিশিয়ালি 10 থাকলে পরের বছর কমে গিয়ে কত হচ্ছে, 9। যখনই পরের বছর কমে গিয়ে 9 হচ্ছে, অর্থাৎ তুমি সেক্ষেত্রে যেহেতু 3 বছর রয়েছে, ইনিশিয়ালটাকে তুমি 10-এর কিউব ধরবে আর ফাইনালটাকে তুমি 9-এর কিউব ধরবে। এবার 10-এর কিউব কত, 10-এর কিউব যেহেতু 1000 আর 9-এর কিউব 729, অর্থাৎ যেটা বর্তমানের পপুলেশন 729 ইউনিট, সেই 729 ইউনিটের ভ্যালু হচ্ছে 2187। তো সেক্ষেত্রে ইনিশিয়াল পপুলেশন কত ছিল আমরা কিন্তু ইজিলি ক্যালকুলেট করতে পারবো। চলে এসো পরবর্তী কোশ্চেনে। দেখো এই কোয়েশ্চেনটি মেনস্ট্রুয়েশন থেকে নেওয়া হয়েছে। তো এই মেনস্ট্রুয়েশনের ব্যাপারে তোমাদের নিশ্চয়ই আইডিয়া আছে। মেনস্ট্রুয়েশনের কোশ্চেনগুলোকে আমরা কিভাবে সলভ করব। এখানে একটা হেমিস্ফিয়ারের কথা বলা হয়েছে। তো একটা হেমিস্ফিয়ার বলছে তার ইন্টারনাল রেডিয়াস হচ্ছে 9 সেন্টিমিটার। দ্য ইন্টারনাল রেডিয়াস অফ আ হেমিস্ফিয়ার ইজ 9 সেন্টিমিটার ইজ কমপ্লিটলি ফিল্ড উইথ ওয়াটার। অর্থাৎ হেমিস্ফিয়ার দেখতে কীরকম হয়, ইট ইজ জাস্ট লাইক আ বোল, একটা বাটির মতো, যার ইন্টারনাল রেডিয়াস কত, ইন্টারনাল রেডিয়াস আর ইজ ইকুয়াল টু 9 সেন্টিমিটার। এবং এটা কমপ্লিটলি কী আছে না, কমপ্লিটলি তোমার পূর্ণ রয়েছে জল দিয়ে। তাহলে কমপ্লিটলি যদি জল দিয়ে পূর্ণ থাকে, এবার বলছে সামওয়ান ইজ রিকোয়েস্টেড টু ফিল দিস ওয়াটার ইন আ সিলিন্ড্রিক্যাল বটল। তো এখান থেকে জল নিয়ে একটা সিলিন্ড্রিক্যাল বটলে সেই জলটাকে ঢালা হবে। এখান থেকে জল নিয়ে একটা সিলিন্ড্রিক্যাল বটলে সেই জলটাকে ঢালা হবে। এই সিলিন্ড্রিক্যাল বটল যার মধ্যে ঢালা হবে তার ডায়ামিটার বলেছে কত, 3 সেন্টিমিটার। অর্থাৎ যে সিলিন্ড্রিক্যাল বটলের কথা আমরা বলছি তার ডায়ামিটার 3 সেন্টিমিটার। দেখো ডায়ামিটার যদি 3 সেন্টিমিটার হয় তাহলে তার রেডিয়াস কত হবে, 3/2 সেন্টিমিটার। আর তার উচ্চতা অর্থাৎ হাইট বলেছে কত, উচ্চতা অর্থাৎ হাইট ইজ ইকুয়াল টু বলেছে 4 সেন্টিমিটার। তাহলে বলছে দ্য নাম্বার অফ বটল রিকোয়ার্ড টু এমটি দ্যাট হেমিস্ফিয়ার, দ্য নাম্বার অফ বটল রিকোয়ার্ড টু এমটি দ্যাট হেমিস্ফিয়ার, সেই হেমিস্ফিয়ারটাকে এমটি অর্থাৎ খালি করার জন্য কটা বটল লাগবে। দেখো এখানে যখন তুমি নাম্বার অফ বটল বার করবে তুমি সবসময় মনে রাখবে টোটাল ভলিউম যেটা ঢালা হচ্ছে সেটা কত হচ্ছে। টোটাল ভলিউম কত, হেমিস্ফিয়ারের ভলিউমের ফর্মুলা আমরা জানি, স্ফিয়ারের ভলিউম 4/3 পাই আর কিউব। যেহেতু হেমিস্ফিয়ার অর্থাৎ 2/3 পাই ইন্টু আর কিউব, আর মানে কত 9, অর্থাৎ কত হবে 9-এর কিউব। এটা হচ্ছে টোটাল ভলিউম। আর যে সিলিন্ডারগুলোতে আমি ঢালছি সেই প্রত্যেকটা সিলিন্ডারের ভলিউম কত, পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু কত, 3/2 তার হোল স্কোয়ার, এবং এইচ ইজ ইকুয়াল টু কত, 4। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু নাম্বার অফ সিলিন্ডার, that will give you number of cylinder। তাহলে এবার এটাকে আমরা কি করব, ক্যালকুলেশন করব। পাই পাই কেটে গেল। এবার দেখো আলটিমেটলি তুমি এখানে কি পাচ্ছ, 2 ইন্টু 9-এর কিউব, অর্থাৎ 9 ইন্টু 9 ইন্টু 9, নিচে রয়েছে 3, আর এখানে দেখো 3 স্কোয়ার অর্থাৎ 3 ইন্টু 3 ইন্টু 4, আর নিচে কি রয়েছে 2 স্কোয়ার 4, অর্থাৎ এটা আমাদের কেটে যাচ্ছে। এবার দেখো দুটো 3 মিলিয়ে 9, একটা 9 কাটছে, আর 3 দিয়ে করলে 3 3 9, অর্থাৎ 3 নং 27, 27 দুগুণে কত হচ্ছে 54, অর্থাৎ নাম্বার অফ সিলিন্ডার সিলিন্ড্রিক্যাল চার্জ যেটা সেটা কটা লাগবে, 54টা লাগবে। তাহলে এটাকে আমরা কিভাবে করব, দেখো এখানে 2/3 পাই আর কিউব, এটা হচ্ছে তোমার হেমিস্ফিয়ারের ভলিউম, সেটা হচ্ছে 2/3 পাই আর কিউব। এবার 2/3 পাই আর কিউব যেটা আমার আসছে এটা হেমিস্ফিয়ারের ভলিউম, সেখান থেকে তুমি হেমিস্ফিয়ারের যেটা রেডিয়াস সেটা হচ্ছে 9, তো 9-এর কিউব করলে ডিভাইডেড বাই সিলিন্ডারের ভলিউম, সিলিন্ডারের ভলিউম কত, পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ পাই ইন্টু 3/2, 3/2 এটা হচ্ছে তোমার সিলিন্ডারের রেডিয়াস, যেহেতু ডায়ামিটার দিয়েছে 3, রেডিয়াস 3/2 ইন্টু এইচ, এইচ মানে কত 4, অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি সেক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি কোশ্চেনটাকে সলভ করতে পারবো। চলে আসো আজকের পরবর্তী কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো বলেছে দ্য লেন্থ অফ রেডিয়াস অফ এ স্ফেরিক্যাল গ্যাস বেলুন ইনক্রিজেস ফ্রম 7 সেন্টিমিটার টু 21 সেন্টিমিটার অ্যাজ এয়ার বিং পাম্পড ইনটু ইট। অর্থাৎ স্ফেরিক্যাল বেলুন যেটার ইনিশিয়াল রেডিয়াস আমাদের ছিল কত না 7 সেন্টিমিটার, ইনিশিয়াল রেডিয়াস আর ইজ ইকুয়াল টু ছিল 7 সেন্টিমিটার, যখন এখানে হাওয়া ভরা হলো সেই রেডিয়াসটা বেড়ে গিয়ে কত হলো
না 21 সেন্টিমিটার। এখানে বলছে তার সারফেস এরিয়া রেশিও কত। দেখো, প্রসঙ্গত বলে রাখি, যে কোনো স্ফিয়ারের রেডিয়াস যদি আর হয় তাহলে তার সারফেস এরিয়া কি হবে? তার সারফেস এরিয়া হয় 4πr²। অর্থাৎ রেডিয়াসের সাথে সারফেস এরিয়ার সম্পর্কটা কি? r², যেহেতু 4πটা হচ্ছে কনস্ট্যান্ট। অর্থাৎ নতুন যে সারফেস এরিয়ার রেশিও সেটা কি হবে? রেডিয়াসগুলোর স্কোয়ারের রেশিও। ইনিশিয়াল রেডিয়াস কত ছিল? 7। তাহলে ইনিশিয়াল রেডিয়াস যদি 7 থাকে তাহলে ইনিশিয়ালি হবে 7²। ফাইনাল রেডিয়াস কত ছিল? 21। তাহলে কত হবে? 21²। অর্থাৎ এখানে তুমি দেখতে পাচ্ছ 7 × 7 আর এখানে 21 × 21। অর্থাৎ তুমি যদি এটাকে ক্যালকুলেট করো তো 1:9 হবে আমাদের অ্যান্সার। অর্থাৎ এই কোয়েশ্চেনের জন্য আমাদের অ্যান্সার কত হচ্ছে? এই কোয়েশ্চেনের জন্য অ্যান্সার হচ্ছে 1:9। অর্থাৎ দ্য রেশিও অফ দ্য surface area of the balloon in two cases, that is 1:9। তোমরা যারা অ্যান্সার বার করছো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যা তোমাদের অ্যান্সার আসছে। আর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, যদি বুঝতে অসুবিধা হয়, সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিওটিকে যত বেশি সম্ভব শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরাও এটি দেখতে পারে এবং এই ধরনের কোয়েশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষায় আসতে পারে। তো এটি সবার জন্য এসেন্সিয়াল। চলে আসো পরবর্তী প্রশ্নে। দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে টোটাল এক্সপেন্ডিচার of a hostel are partly constant and partly varies. Total expenditure of a hostel are partly constant and partly vary directly as the number of boarders. অর্থাৎ একটা হোস্টেলে টোটাল কি খরচা হবে সেটা ডিপেন্ড করছে দুটো ফ্যাক্টরে। কিছু আছে কনস্ট্যান্ট এক্সপেন্ডিচার আর কিছু আছে যতজন পার্সন সেখানে আসবে তার উপরে। সো ওয়েন নাম্বার অফ বর্ডার্স আর 120 and 100, অর্থাৎ নাম্বার অফ বর্ডার্স যখন 120 এবং 100, দেন টোটাল এক্সপেন্ডিচার আর 2000 and 1700, অর্থাৎ যখন 120 জন বর্ডার রয়েছেন, পার্সন রয়েছেন হোটেলে, তো তখন টোটাল খরচা হচ্ছে 2000। আর যখন নাম্বার অফ বর্ডার্স 100 হচ্ছে তখন সেখানে খরচা হচ্ছে কত? 1700। তো সেক্ষেত্রে বলছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ বর্ডার্স ইফ টোটাল এক্সপেন্ডিচার ইজ 1880। অর্থাৎ টোটাল এক্সপেন্ডিচার যখন 1880 হবে তখন নাম্বার অফ বর্ডার্স কত আমাদের বার করতে বলেছে। তাহলে দেখো, এই কোয়েশ্চেনটাকে আমরা বিভিন্নভাবে করতে পারি। আমি এখানে সব থেকে যেটা সহজ প্রসেস, পরীক্ষায় তোমরা যেভাবে করবে সেই মেথডেই করছি। দেখো, 120 জন যখন গেস্ট আসছে তখন টোটাল খরচ কত? 2000। আর যখন 100 জন গেস্ট আসছে তখন টোটাল খরচ কত? 1700। অর্থাৎ 20 জন গেস্ট বা 20 জন বর্ডার, 20 জন বর্ডার্সের জন্য আমার এক্সপেন্ডিচার কতটা বাড়ছে? অর্থাৎ আমরা বলতে পারি 20 জন বর্ডারের টোটাল কস্ট সেটা কত না, আমরা যদি মাইনাস করি আমরা এটা পেয়ে যাব। এখানে 2000 আছে আর এখানে আছে কত? 1700। মাইনাস করলে কত হবে না ₹300। অর্থাৎ 20 জন বর্ডারের টোটাল কস্ট কত? 20 জন বর্ডারের টোটাল কস্ট হচ্ছে 300। আবার বলছি, ভালো করে বোঝার চেষ্টা করো। যখন 120 জন বর্ডার রয়েছে তখন খরচ 2000, আর যখন 100 জন বর্ডার রয়েছে তখন খরচ কত? 1700। অর্থাৎ 20 জন বর্ডারের টোটাল কস্ট কত? 300। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি একজন বর্ডারের টোটাল কস্ট কত হবে? নিশ্চয়ই জানো, সেক্ষেত্রে একজন বর্ডারের টোটাল কস্ট হবে 15 টাকা। তাহলে একজন বর্ডারের টোটাল কস্ট হচ্ছে 15 টাকা। তাহলে এবার একটা জিনিস আমরা এখান থেকে বুঝতে পারছি। দেখো, বলছে 1880 যখন তোমার টোটাল নাম্বার অফ টোটাল এক্সপেন্ডিচার তখন কজন বর্ডার রয়েছে। তাহলে এটাকে আমরা ডিরেক্টও করতে পারি অথবা আরেকটু সহজ করে যদি আমরা করি। দেখো, যখন 100 জন বর্ডার তখন মোট খরচ কত? 1700। তাহলে 100 জন বর্ডারের জন্য 100 জন বর্ডারের জন্য খরচ কত হয়? 1700 টাকা। আর তোমার অ্যাকচুয়ালি এখন খরচ কত হচ্ছে? 1880 টাকা। অর্থাৎ খরচ তোমার কত বাড়ছে? 180 টাকা। তাহলে এই 180 টাকা যে খরচ বাড়ছে নিশ্চয়ই কিছু বর্ডার এক্সট্রা এসছে, কারণ 100 জনের জন্য তোমার খরচ ছিল 1700
আর এখন তোমার খরচ কত হচ্ছে 1880, তাহলে নিশ্চয়ই খরচ তোমার বাড়ছে। তাহলে খরচ কত বাড়ছে 180। তাহলে এই 180 জন খরচ বাড়ার জন্য কটা বর্ডার লাগবে? একটা বর্ডারের জন্য খরচ হয় কত 15 টাকা। তাহলে 180 টাকা খরচের জন্য তোমার কটা বর্ডার লাগবে 180 ইন্টু 12, অর্থাৎ এখানে 12 জন বর্ডার। অর্থাৎ এখন নাম্বার অফ বর্ডার কত হবে 100 প্লাস 12, অর্থাৎ 112। অ্যান্সার কত হবে 112। তাহলে দেখো এই কোশ্চেনটাকে আমরা যদি এভাবে করি তবে কিন্তু আমরা খুব সহজেই কোশ্চেনটাকে সলভ করতে পারবো। আদারওয়াইজ অন্যভাবে করতে গেলে এটাকে এক্স ওয়াই ধরে দেখবে বিভিন্ন জায়গায় করা থাকে, বিভিন্ন বইতেও করা থাকে, কোশ্চেনটা পপুলার কোশ্চেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের সময় অনেক বেশি লাগবে। তো সেক্ষেত্রে জাস্ট তুমি ডিফারেন্সটা দেখবে। ইনিশিয়ালি 120 জন বর্ডারের জন্য খরচ হচ্ছে 2000 টাকা, আর 120 জনের জন্য খরচ তোমাদের 2000 টাকা, আর 100 জনের জন্য খরচ হচ্ছে 1700 টাকা। তাহলে এই যে 300 টাকার ডিফারেন্স, 300 টাকার ডিফারেন্সে আমাদের কজন বর্ডার রয়েছে? 300 টাকার ডিফারেন্সে 20 জন বর্ডার রয়েছে, 120 মাইনাস 100, তাহলে প্রত্যেক জনের জন্য খরচ কত 15 টাকা করে। এবার আমরা পরবর্তী ক্ষেত্রে কম্পেয়ার করছি কার সাথে না 100 জনের সাথে, যেহেতু 100-র সাথে যোগ বা বিয়োগ করতে আমাদের সহজ হবে। তো 100 জন বর্ডারের জন্য আমাদের খরচ কত 1700, আর ফাইনালি আমাদের এক্সপেন্ডিচার কত 1880, অর্থাৎ এক্সপেন্ডিচার বাড়ছে কত, দেখো এক্সপেন্ডিচার বাড়ছে 180। তাহলে এই 180 টাকা এক্সপেন্ডিচার বাড়ার পিছনে কজন বর্ডার রয়েছে? একজন বর্ডারের এক্সপেন্ডিচার 15, অর্থাৎ 180 টাকার মধ্যে কজন বর্ডার রয়েছে 12 জন বর্ডার, অর্থাৎ টোটাল নাম্বার অফ বর্ডার কত হবে এখানে 100 ইনিশিয়ালি, যেহেতু আমি 100-র জন্য 1700 ধরেছি, আর তার থেকে যেহেতু বেশি 180, তাহলে 180 অর্থাৎ 12 জন বর্ডার। তাহলে মোট কজন বর্ডার 100 প্লাস 12, অর্থাৎ 112 জন গেস্ট টোটাল এখন হোস্টেলে রয়েছেন। চলে এসো পরবর্তী কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে অমল অ্যান্ড বিমল started a business. Amol and Bimol started a business. Amol invested rupees 500 for 9 months. Amol invested rupees 500 for 9 months. Or Bimol invested some money for 6 months. If they make a profit of 69 in a year and Bimol get his share of 46, find the capital of Bimol in the business. তাহলে দেখো একটা জিনিস মনে রাখবে, যখন বিজনেস হচ্ছে প্রফিটের রেশিওটা কী হিসাবে হয়? ইকুইভ্যালেন্ট প্রিন্সিপাল ফর 1 মান্থের রেশিও হিসাবে হয়। প্রফিটের রেশিওটা কী হিসাবে হয় না ইকুইভ্যালেন্ট প্রিন্সিপাল ফর 1 মান্থের রেশিও থেকে হয়। তাহলে এখানে আমি অমল আর বিমলটাকে লিখছি। পরীক্ষায় তোমাদের এত লেখার দরকার নেই, যেহেতু আমি সবাইকে করাচ্ছি, তো সকলের সুবিধার জন্য আমি এখানে লিখছি। অমল দেখো 500 টাকা দিয়েছে কত 9 মাসের জন্য, তাহলে অমলের ইকুইভ্যালেন্ট প্রিন্সিপাল কত 500 ইন্টু 9। যত টাকা যত সময়ের জন্য দেবে সেটাকে আমরা ইন্টু করব। বিমল কত ইনভেস্ট করেছে? কিছু টাকা ইনভেস্ট করেছে, কত আমরা জানি না। এক্স টাকা ধরো ইনভেস্ট করেছে ক মাসের জন্য 6 মাসের জন্য। এবার তাদের প্রফিটের রেশিও কত? দেখো টোটাল 69 প্রফিট হয়েছে, সেখান থেকে বিমল পেয়েছে কত 46, অর্থাৎ আমি যদি প্রফিটের রেশিও অমল ইস টু বিমল ধরি, বিমল কত পেয়েছে 46। তাহলে বিমল যদি 46 পায় তাহলে বাকি থাকবে কত 23 টাকা। এই 23 টাকা কে পাবে? অমল পাবে। অর্থাৎ টোটাল 69 যদি প্রফিট হয় সেখান থেকে বিমল প্রফিট পাচ্ছে কত 46, তাহলে রিমাইন্ডার কত থাকছে 23 টাকা। অর্থাৎ 23 টাকা কার প্রফিট হবে? অমলের প্রফিট হবে। অর্থাৎ তুমি যদি এটাকে ক্যান্সেল করো সেক্ষেত্রে 1:2। এবার দেখো তোমরা ইজিলি কোয়েশ্চেনটাকে সলভ করতে পারবে। অর্থাৎ এখানে 500 ইন্টু 9 ডিভাইডেড বাই 6x ইজ ইকুয়াল টু কত 1/2। এটাকে তুমি ক্যান্সেলেশন করে দাও, 3 দিয়ে 3, অর্থাৎ এক্স ইকুয়াল টু কত আসছে 1500 টাকা। এক্স ইকুয়াল টু আসছে 1500 টাকা, অর্থাৎ তোমাদের বলছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বিমল ইন দ্য বিজনেস। তাহলে বিমলের ক্যাপিটালটাকে আমরা এক্স ধরেছি, অর্থাৎ এক্সের ভ্যালু কত আসছে? এক্সের ভ্যালু আসছে 1500 টাকা। তাহলে কোয়েশ্চেনটি কিন্তু খুবই সহজ কোয়েশ্চেন, এবং এটি একেবারেই কঠিন কোয়েশ্চেন নয়। এটা পার্টনারশিপের বলা যেতে পারে একেবারে বেসিক কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন পার্টনারশিপে তোমরা দেখে থাকো। চলে এসো পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্ন যেটা আছে এটাও কিন্তু অনেকটা পার্টনারশিপেরই প্রশ্ন। বলছে ABC entered into a partnership business by investing 64,000, 52,000 এবং 36,000 respectively for a certain period of time.
If A received rupees 35584 as annual profit, then what amount will C receive in his share? তাহলে দেখো, এটা খুবই সহজ কোশ্চেন। আমরা জানি এই ধরনের পার্টনারশিপের কোয়েশ্চেনে বিজনেসে যতজন পার্টনার থাকে তারা সকলে ইনভেস্ট করে বিজনেসটা স্টার্ট করে, অর্থাৎ প্রত্যেকের ইন্ডিভিজুয়াল যে ইনভেস্টমেন্ট সেই অনুযায়ী তারা প্রফিটের শেয়ার পায়। তাহলে আমরা যদি ইনভেস্টমেন্টের রেশিও দেখি, সেক্ষেত্রে A:2, B:2, C, অর্থাৎ তুমি যদি পরীক্ষায় করো 3টে করে শূন্য তুমি ডিরেক্টলি কেটে দাও, তো সেক্ষেত্রে তোমার থাকছে কত, 64। তুমি 4 দিয়ে কাটলে এক্ষেত্রে 16 হবে, 4 দিয়ে কাটলে 4 তেরং 52 হবে, 4 দিয়ে কাটলে 4 নং 36 হবে। অর্থাৎ তোমার প্রিন্সিপালের রেশিও কত হচ্ছে, 16:13:9। অর্থাৎ প্রিন্সিপালের রেশিও হচ্ছে 16:13:9। এবার এ কত টাকা প্রফিট পাচ্ছে, এ প্রফিট পাচ্ছে 35584। দেখো হিসাব মতো এর প্রফিট পাওয়া উচিত 16 ইউনিট, অর্থাৎ 16-র ভ্যালু কত, 35584। সেক্ষেত্রে আমাদের বার করতে বলেছে সি কত পাবে, অর্থাৎ 9-এর ভ্যালু। তো সেক্ষেত্রে সি কত টাকা প্রফিট পাবে সেটা আমরা দেখে নিই। সেক্ষেত্রে 16 ইউনিটের ভ্যালু যদি 35584 হয়, তাহলে 1 ইউনিট কত হবে, 22 হলো, এবং 9 ইউনিট কত হবে, ইন্টু 9। এবার দেখো তুমি যদি এটাকে 16 দিয়ে ক্যালকুলেট করো, এটা একেবারে হয়তো কেটে যাবে। দেখা যাক, 16 × 32, 32 থেকে 35 3, আবার 16 × 32 3, 38, আবার 16 × 32, আর 32 থেকে 38 6, 4 × 64, অর্থাৎ 2224, এবং তার 9 গুণ, অর্থাৎ সেক্ষেত্রে কত হবে, 20016, কারণ এখানে 4 নং 36 3 1, ওকে, 20016, দ্যাট উইল বি ইয়োর অ্যান্সার। অর্থাৎ এখানে what is the profit received by C, answer will be 20016, that will be your answer. তাহলে কোয়েশ্চেনটি খুব একটি কঠিন কোয়েশ্চেন ছিল না, সহজ কোয়েশ্চেন। জাস্ট তোমাকে রেশিওটা বার করে এবার যার প্রফিট তোমাকে বার করতে বলেছে সেই হিসাবে তুমি করবে। কারোর কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভিডিওটি দেখতে কোনো অসুবিধা হয় তাহলেও তোমরা জানাবে। যদি সাউন্ড রিলেটেড কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রেও তোমরা জানাবে, কারণ আমরা এটি সম্পূর্ণভাবে তোমাদের জন্যই এমিনেন্সের তরফ থেকে সলভ করছি এই লাইভ সেশনে। তো তোমাদের যদি কোনো ভিডিও সংক্রান্ত কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও, আর যদি কোনো কোয়েশ্চেন বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটিকে যত বেশি সম্ভব তোমরা শেয়ার করো, যাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখান থেকে বেনিফিট পায়। চলে এসো আজকের পরের কোয়েশ্চেনে। দেখো নেক্সট কোয়েশ্চেন বলেছে যে sum of the digit of a 2-digit number is 12. When the digits are interchanged, then resulting number is 36 more than original number. Then what is the original 2-digit number? দেখো এটাকে তো XY ধরে অনেকেই করতে পারবে, বাট সব থেকে বেস্ট উপায়, সহজ উপায় এই কোয়েশ্চেনটি করার জন্য কি হতে পারে, বলেছে একটা 2 ডিজিটের নাম্বার, তার ডিজিট দুটোর যোগফল কত, 12। দেখো 8 আর 4 12, 9 আর 3 12, 8 আর 4 12, 9 আর 3 12। তো প্রত্যেকটি অপশনেরই ডিজিটগুলোর যোগফল কত হচ্ছে, 12 হচ্ছে। কিন্তু আমাদের সেই অপশনটা নিতে হবে যে যে নাম্বারটা থাকবে তার ডিজিটগুলোকে ইন্টারচেঞ্জ করলে অরিজিনাল নাম্বার এবং নতুন নাম্বারের মধ্যে, অরিজিনাল নাম্বার এবং নতুন নাম্বারের মধ্যে ডিফারেন্স কত, 36, অর্থাৎ নতুন নাম্বারটা 36 বেশি হবে। তাহলে এক্ষেত্রে তুমি দেখো এখানে যদি আমরা ইন্টারচেঞ্জ করি 39 হবে, অর্থাৎ কমে যাবে, সুতরাং এটা কখনোই হবে না। তাহলে এই অপশনটা তো হবে না, আমরা টেস্ট করব না। তাহলে বেশি হতে পারে কোনটা, 48, কারণ বাড়লে 84 হয়ে যাবে, এটা 93 হয়ে যাবে, আর এটা কত হবে, 48 হবে, অর্থাৎ কমে যাবে, তাহলে এটাও আমরা নেব না। এবার এই দুটোর মধ্যে আমরা যদি ডিফারেন্স করি, দেখো 8 থেকে 14 6, হাতের রইল 4 আর 1 5, 36, অর্থাৎ আমরা এখানে কিন্তু ডিফারেন্স 36 পেয়ে যাচ্ছি, অর্থাৎ নতুন নাম্বারটা এই নাম্বারের থেকে অরিজিনাল নাম্বার যেটা তার থেকে কত বেশি, 36 বেশি, অর্থাৎ তোমার অ্যান্সার কত হবে, বি। তাহলে কোশ্চেনটি খুবই সহজ। তো এই কোশ্চেনটিকে আমরা যদি অপশান ধরে করি সেক্ষেত্রে আমাদের অনেকটা ক্যালকুলেশন আমরা কিন্তু অ্যাভয়েড করতে পারবো, এবং তোমরাও চেষ্টা করবে এটাকে অপশান বেসিসেই করার, কারণ দুটো অপশান তোমার তো এমনিই কেটে গেল, কারণ তোমার যে নাম্বারটা নতুন হচ্ছে সে নাম্বারটা আগের নাম্বারের থেকে বাড়বে। তো সেই জন্য এখানে আমাদের অপশান ধরে করাই এটা সুবিধাজনক হবে।
পরবর্তী কোশ্চেনে চলে আসো। বলছে সাম অফ 3 ডিজিট কনজিকিউটিভ মাল্টিপল অফ 3 ইজ 72, হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার। দেখো বলেছে সাম অফ 3 ডিজিট কনজিকিউটিভ মাল্টিপল অফ 3, অর্থাৎ 3 এর তিনটে সাম অফ 3 কনজিকিউটিভ মাল্টিপল, অর্থাৎ 3 এর তিনটে কনজিকিউটিভ মাল্টিপলের যোগফল হচ্ছে 72। তাহলে 3 এর প্রথম মাল্টিপল আমরা যদি 3 ধরি, তাহলে পরবর্তী মাল্টিপল কত হবে নিশ্চয়ই তোমরা জানো, পরবর্তী মাল্টিপল হবে 6 এবং তার পরবর্তী মাল্টিপল কত হবে 9। এবার এই তিনটে যদি আমরা যোগ করি, যোগ করলে কত হবে 18। এবার এই 18 ইউনিটের ভ্যালু কত, 18 ইউনিটের ভ্যালু হচ্ছে 72। তাহলে 18 এর ভ্যালু যদি 72 হয় তাহলে একের ভ্যালু কত 4। এবার আমাদের বলেছে সব থেকে লার্জেস্ট নাম্বারটা, লার্জেস্ট নাম্বার কত আছে 9 ইউনিট, অর্থাৎ 9 ইউনিট কত হবে 9 ইউনিট ইজ ইকুয়াল টু হবে 36। অর্থাৎ আমাদের বলেছে লার্জেস্ট নাম্বারটা কত, লার্জেস্ট নাম্বারটা হবে 36। চলে আসো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো বলছে 1 ন্যানো সেকেন্ড ইজ ইকুয়াল টু কত। তাহলে মনে রাখবে, তোমাদের মনে রাখার সুবিধার জন্য ন্যানোর সাথে 9 সম্পর্ক আছে, 9 থেকে ন্যানো, তাহলে অ্যান্সার কত হবে 10 টু দি পাওয়ার -9। এটা অ্যাকচুয়ালি ফিজিক্সের কোশ্চেন, ম্যাথসে দিয়েছে, যাই হোক, তো এটা মনে রাখবে তোমরা। নেক্সট দেখো পরের কোশ্চেন বলছে প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ 13, প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ 1320, দেয়ার HCF ইজ 6। তাহলে বলছে তাদের HCF যদি 6 হয়, হোয়াট উইল বি দ্য LCM অফ দ্য টু নাম্বার। দেখো খুবই সহজ কোশ্চেন, আমরা কি জানি একটা নাম্বারের HCF ইন্টু সেই নাম্বারের LCM ইজ ইকুয়াল টু কি না তাদের প্রোডাক্ট। একটা নাম্বারের HCF ইন্টু তাদের LCM ইজ ইকুয়াল টু কি না প্রোডাক্ট। এবার দেখো HCF ইজ ইকুয়াল টু যদি 6 হয় তাহলে LCM আমরা কি করে বার করব না, প্রোডাক্ট হচ্ছে 1320 ডিভাইডেড বাই HCF কত 6। এবার এটাকে তুমি যদি ক্যান্সেল করো 220, অর্থাৎ আমাদের LCM কত হচ্ছে, LCM হচ্ছে 220। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন উইল বি 220। চলে আসো পরের কোয়েশ্চেনে। বলছে এ মার্চেন্ট হ্যাজ 1000 কেজি অফ সুগার, একজন বিক্রেতার 1000 কেজি সুগার রয়েছে, টোটাল 1000 কেজি সুগার রয়েছে। এই 1000 কেজিটাকে সে দুটো পার্টে বিক্রি করছে। এ পার্ট অফ ইট হি সোল্ড অ্যাট 8% প্রফিট অ্যান্ড রেস্ট অ্যাট 18% প্রফিট। আর ওভারঅল সে গেন করেছে কত 14%। ওভারঅল গেনটাকে আমরা মাঝখানে রাখবো 14%। এবং এটা তো স্বাভাবিক, একটা পার্টে 8% আর একটা পার্টে 18%, তো ওভারঅল গেন তার ডেফিনেটলি 8 এবং 18-র মাঝখানে কোনো সংখ্যা হবে। তো 8 এবং 18-র মাঝখানের সংখ্যা কত, এখানে দিয়েছে 14%। এবার আমরা অ্যালিগেশন লাগাবো। তোমরা অ্যালিগেশন প্রসেসটি নিশ্চয়ই জানো। অ্যালিগেশনে আমরা কি করি, এই দুটোর ভেতরে যে ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটাকে আমরা এখানে রাখি, অর্থাৎ 14 মাইনাস 8 কত হবে 6, আর 18 মাইনাস 4 কত হবে, 18 মাইনাস 14 কত হবে 4। অর্থাৎ আমরা যদি অ্যালিগেশন করি সেক্ষেত্রে রেশিওটা কি পাবো 2:3। আমরা রেশিওটা পাবো 2:3। অর্থাৎ এখানে যে আমরা 2:3 রেশিও পেলাম, এই রেশিওটা কিসের না, এই রেশিওটা দুটো পার্টের রেশিও। তাহলে এক্ষেত্রে আমাদের টোটাল কোয়ান্টিটি কত আসছে 2 আর 3-এ 5 ইউনিট। অর্থাৎ আমরা বলতে পারি এই 5 ইউনিট সমান সমান আমার টোটাল কোয়ান্টিটি কত 1000। অর্থাৎ 1 ইউনিট সমান সমান কত 200, 1 ইউনিট সমান সমান 200 গ্রাম, 200 কেজি। অর্থাৎ কোয়ান্টিটি সোল্ড অ্যাট 18% প্রফিট। দেখো 18% প্রফিটে তোমার কত ইউনিট আছে 6, অর্থাৎ 3 ইউনিট আছে। অর্থাৎ 3 ইউনিট সমান সমান কত হবে 600 কেজি। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন ইজ 600 কেজি। তো কোশ্চেনটি কিন্তু একেবারেই কঠিন ছিল না, কোশ্চেনটি যথেষ্ট সহজ কোশ্চেন ছিল। অ্যালিগেশনের কনসেপ্ট তোমার থাকলে তুমি অবশ্যই পারবে। যদি অ্যালিগেশন সম্পর্কে কারোর কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে জানাও। ভবিষ্যতে আমি আবার যখন লাইভ ভিডিও তোমাদের জন্য করব সেক্ষেত্রে অ্যালিগেশনের কনসেপ্টটা আমি তোমাদের জন্য এক্সপ্লেন করব। নেক্সট কোয়েশ্চেনে চলে এসো। বলছে কস্ট প্রাইস অফ 12 পেন্স ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 8 পেন্স, দ্য গেন পার্সেন্টেজ। দেখো 12টা পেনের যে কস্ট প্রাইস, আমি ধরলাম একটা পেনের কস্ট প্রাইসটাকে সিপি, তাহলে 12টা পেনের কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু 8টা পেনের সেলিং প্রাইসের সাথে সমান। তাহলে একটা পেনের সেলিং প্রাইসকে আমি ধরলাম এসপি। অর্থাৎ আমি যদি এসপির নিচে সিপিকে নিয়ে যাই তাহলে কত হবে 12/8। অর্থাৎ এটাকে যদি আমরা ক্যান্সেল করি
4 দুগুণে 8, 4 তিনে 12, অর্থাৎ এসপি বাই সিপির ভ্যালু কত? 3/2। অর্থাৎ সিপি যদি আমার 2 টাকা থাকে, এসপি হবে কত? 3 টাকা। অর্থাৎ প্রফিট কত হবে? 1 টাকা। তাহলে প্রফিট যদি আমাদের 1 টাকা হয়, এবার আমাদের কি বার করতে বলেছে? আমাদের বলেছে প্রফিট পার্সেন্টেজ বার করতে। তাহলে প্রফিট পার্সেন্টেজ নিশ্চয়ই জানো, যখন আমরা প্রফিট পার্সেন্টেজ বার করব, তাহলে প্রফিট বাই সিপি ইন্টু 100। প্রফিট 1 টাকা, সিপি কত? 2 টাকা, ইন্টু 100, অর্থাৎ আমাদের প্রফিট কত হচ্ছে? 50%। বা তুমি এরকমভাবেও দেখতে পারো, 2 এর মধ্যে 1 টাকা প্রফিট, অর্থাৎ 50%ই হবে। তো অ্যান্সার কত? 50%। চলে এসো পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী কোশ্চেন বলেছে, হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার টু বি সাবস্ট্রাক্টেড ফ্রম 549162 ইন অর্ডার টু মেক ইট এ পারফেক্ট স্কোয়ার নাম্বার? দেখো এই ধরনের কোশ্চেন আমরা ছোটোবেলায় করতাম লসাগু গসাগু চ্যাপ্টারে বা স্কোয়ার বর্গ চ্যাপ্টারে। এখানে বলছে এই নাম্বারটা থেকে সব থেকে ছোট কোন নাম্বারটা বিয়োগ করলে সেটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। অর্থাৎ এই নাম্বারটাকে আমরা প্রথমে বর্গমূল করব। তাহলে দেখো 549162, তাহলে আমরা যখন একে বর্গমূল করব, আমরা ডান দিক থেকে কি করব? দুটো করে নাম্বার আলাদা করে নেব। তাহলে এক্ষেত্রে রয়েছে কত? 54। তাহলে আমরা বর্গমূলের নিয়ম জানি, এখানে যদি আমরা 7 নেই, তাহলে আমরা 7 স্কোয়ার কত? 49। তাহলে এখানে আমরা লিখব 7, 7 স্কোয়ার 49, থাকলো কত? এখানে থাকলো 5। এবার একসঙ্গে দুটো ডিজিট নামবে, অর্থাৎ 91। এবার নেক্সট টাইম এখানে যেটা আছে তার ডবল এখানে লিখব, অর্থাৎ 7-এর ডবল কত? 14। এবার 14-র সাথে কত গুণ করলে 591-এর কাছাকাছি যাবে? তাহলে এটা 4 বার যাবে, অর্থাৎ এখানে 4 দিয়ে করলে আমি এখানে 4 লিখবো, আর একে 4 দিয়ে গুণ করব, অর্থাৎ 144 ইন্টু 4 করলে হয় 576। তাহলে এখানে হলো আমাদের 576। তাহলে এখানে বিয়োগ করলে কত থাকছে? 6 থেকে 11, 5, এখানে কত থাকছে? 15, অর্থাৎ 15 থাকছে। নেক্সট আবার দুটো সংখ্যা একসাথে নিচে নামবে, তো দুটো সংখ্যা যদি একসাথে নিচে নামবে সেক্ষেত্রে হবে 1562। এবার নেক্সট স্টেপে আমরা কি করব? এখানে কত রয়েছে? এখানে আমাদের রয়েছে 1562, আর এখানে নেক্সট তোমার কত আছে? যেহেতু আমরা এখানে 74 লিখেছি, দেখো এখানে 74 লিখেছি, এখনো পর্যন্ত 74 এসছে, অর্থাৎ 74-এর ডবল কত? 148। ইনিশিয়ালি আমি 7 লিখেছিলাম এখানে, তো পরবর্তী ক্ষেত্রে 7-এর ডবল কত? 14। এবার কত আছে এখানে? 74, তো 74-এর ডবল কত? 148। এবার এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই 1-এর বেশি আমি লাগাতে পারবো না, অর্থাৎ এখানে 1 লাগালে এখানেও একটা 1 লাগাবো, অর্থাৎ এখানে আমার কি থাকছে? 1481। অর্থাৎ যদি আমরা মাইনাস করি, মাইনাস করলে আমরা কি পাবো? মাইনাস করলে পাবো 81। অর্থাৎ যদি 81 কম থাকতো, অর্থাৎ এখানে যদি 1481 থাকতো, তাহলে আমার এটা মিলে যেত, অর্থাৎ পারফেক্ট স্কোয়ার হতো। তো সেক্ষেত্রে এখানে যেহেতু 81 রয়েছে, তো এই 81 যদি আমি এই নাম্বারটা থেকে মাইনাস করে দিই, সেক্ষেত্রে কিন্তু সেটা পারফেক্ট স্কোয়ার হবে। অর্থাৎ আমাদের সর্বনিম্ন কোন নাম্বারটা মাইনাস করতে হবে? 81, কারণ এই অরিজিনাল নাম্বার থেকে 81 যদি আমি মাইনাস করি, সেক্ষেত্রে আমার এখানে 1562-র পরিবর্তে 1481 থাকবে, সেক্ষেত্রে আমরা অঙ্কটি সলভ করতে পারবো, অর্থাৎ এই বর্গমূলটা মিলে যাবে। অর্থাৎ আমাদের এই কোশ্চেনের অ্যান্সার কত হবে? এই কোশ্চেনের অ্যান্সার হবে 81। চলে এসো পরবর্তী কোশ্চেনে। দেখো এটি খুব সহজ একটি কোয়েশ্চেন। এখানে বলেছে 0.04 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 0.000016। তাহলে এখানে এক্স এর ভ্যালু কত হবে? তাহলে এখান থেকে তোমরা সবাই বুঝতে পারছো এক্স ইকুয়াল টু বার করতে গেলে কত হবে? 0.0000, এখানে দেখো 4টে জিরো আছে, 1, 2, 3, 4টে, 16 ডিভাইডেড বাই এখানে কত আছে? 0.04। অর্থাৎ এখানে তুমি দেখো আমরা এই পয়েন্টটাকে, এখানে পয়েন্টের পর কটা ডিজিট রয়েছে? 4টে, 2টো, 6টা, অর্থাৎ এখানে আমরা নিচে 1-এর পর 6টা জিরো লিখবো, আর এখানে ওপরে হবে 2টো। তাহলে অলরেডি আমরা অ্যাডজাস্ট যদি করে দিই, তাহলে নিচে আমরা 4টে জিরো, অর্থাৎ এরপরে কটা জিরো লাগাবো? 4টে জিরো লাগাবো। আবার বলছি, এই পয়েন্টটাকে তুললে নিচে তোমার 1-এর পরে 6টা জিরো হবে, আর এই পয়েন্টটাকে তুললে 1-এর পরে 2টো জিরো ওপরে হবে, অর্থাৎ কেটে গেলে আলটিমেটলি তোমার 4টে জিরো এখানে লাগাতে হবে। বাদিকে জিরোগুলোকে কেটে দিচ্ছি, অর্থাৎ 4 দিয়ে যদি কাটো, 4 4 16,
আর এখানে কত হবে, অর্থাৎ 4/this, অর্থাৎ তোমার অ্যান্সার কত হবে 0.0004, অর্থাৎ কত হবে না অপশন এ। সো হিয়ার ইজ ইউর অ্যান্সার, অপশন এ। চলে এসো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেখো বলেছে যে 97251*6 এই নাম্বারটা যদি কমপ্লিটলি 11 দিয়ে ডিভিজিবল হয় তাহলে এই অ্যাট্রিক্স সিম্বলের ভ্যালু কত হবে। দেখো এখানে তোমাদের 11 দিয়ে ডিভিশনের নিয়মটা জানতে হবে। 11 দিয়ে ডিভিশনের নিয়ম কি না, ইভেন প্লেসের নাম্বার এবং অড প্লেসের নাম্বারকে যোগ করলে এবং সেই যোগফলের মধ্যে বিয়োগ করলে, অর্থাৎ ইভেন প্লেসের নাম্বারগুলোকে আমরা কি করব যোগ করব, আর অড প্লেসের নাম্বারগুলোকে আমরা কি করব যোগ করব। এবার এই দুটো যোগফলের মধ্যে বিয়োগ করলে বিয়োগফলটা হয় 0 হবে অথবা 11-র কোনো মাল্টিপল হবে। তাহলে আমরা যদি এই 9 + 2 11, 11 আর 1 12, 12 আর 6 কত 18, অর্থাৎ এখানে আমি 18 পাচ্ছি। আর এখানে দেখো 7 আর 5 12, 12 প্লাস অ্যাট্রিক্স, অর্থাৎ আমি যদি এখানে 12 প্লাস এটাকে বিয়োগ করি, এবার দেখো 18 থেকে 12 বিয়োগ করলে অলরেডি আমি এখানে 6 পাচ্ছি। এবার 6 মাইনাস স্টার, তাহলে এটা 11 দিয়ে যেহেতু ডিভিজিবল, তাহলে এই বিয়োগফলটা 11-র মাল্টিপল হওয়ার তো সম্ভাবনা নেই, কারণ 6-এর থেকে কম। তাহলে কি হতে পারে 0 হতে পারে। তাহলে এর ভ্যালু যদি 0 হয় তাহলে অ্যাট্রিক্স ইকুয়াল টু কত হবে, এটা ইজ ইকুয়াল টু তোমার 6 আসছে অ্যান্সার। চলে আসো পরের কোয়েশ্চেনে। দেখো বলছে ইন অ্যান এক্সামিনেশন it is required to get 310 at the aggregate to pass. A student got 28% marks and is declared failed by 93 marks, অর্থাৎ 310 পেলে সে পাস করত, সে 93 নাম্বারে ফেল করেছে, অর্থাৎ সে কত পেয়েছে 217 পেয়েছে। তো সেক্ষেত্রে সে পেয়েছে 217 এবং সে কত পার্সেন্ট মার্কস পেয়েছে না 28%, অর্থাৎ আমরা বলতে পারি যে এই 28% মার্কস, এই 28% মার্কসের ভ্যালুই কিন্তু 217। আবার বলছি 310 পেলে সে পাস করবে, সে 93 নাম্বারে কি করেছে না ফেল করেছে, অর্থাৎ সে পেয়েছে কত 310 মাইনাস 93, 310 মাইনাস 100 210, যেহেতু 93 বিয়োগ করবো 7 তুমি অ্যাড করে দাও 217, অর্থাৎ 28%-এর ভ্যালু কত 217। এবার বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট মার্কস ইন দ্য এক্সাম, তাহলে ম্যাক্সিমাম কত 100%, তাহলে 1% কত হবে 28। এবার যেহেতু তুমি 100% বার করবে সেক্ষেত্রে কত হবে 100। তুমি যদি এটাকে 7 দিয়ে ক্যান্সেল করো, 3 7 21, 7 1 7, আর এখানে 4, 4 দিয়ে করলে কত হবে 25, অর্থাৎ তোমার টোটাল নাম্বার কত হবে 25 × 31, অর্থাৎ 25 × 30 কত হয় 750 প্লাস 25 অর্থাৎ 775, অর্থাৎ এই কোশ্চেনের অ্যান্সার কত হচ্ছে না 775। খুবই সহজ কোশ্চেন। দেখো এটা বিসিএস মেন্সের কোয়েশ্চেন, তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বিসিএস মেন্সে আমাদের কোশ্চেন কিন্তু কঠিন থাকবে না, কোশ্চেন সহজই থাকবে। হয়তো প্রত্যেক 10টা 12টা কোশ্চেনের পর কোনো একটা কোশ্চেন একটু ট্রিকি দিতে পারে, তো সেগুলোকে ঠিকঠাক করে যদি আমরা একটু হ্যান্ডেল করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি মোর দ্যান 80 কোয়েশ্চেন সলভ করতে পারবো। শুধু মাথায় রাখবে তোমাদের কোয়েশ্চেনের অ্যাপ্রোচগুলো যেন শর্টকাট হয়, কারণ টাইমটা এখানে ফ্যাক্টর করছে, 100টা অঙ্ক করতে হবে। চলে এসো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো বলেছে হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য কিউব হুজ ডায়াগোনাল ইজ 4√3। দেখো একটা কিউবের ডায়াগোনালের ফর্মুলা নিশ্চয়ই তোমরা জানো। একটা কিউবের সাইড যদি এ হয় তাহলে ডায়াগোনাল কত হবে a√3। যে কোনো কিউবের সাইড যদি এ হয় সেক্ষেত্রে ডায়াগোনালের ভ্যালু কি হবে না ডায়াগোনাল ইজ ইকুয়াল টু হবে a√3। এবার দেখো এখানে বলে দিয়েছে ডায়াগোনাল a√3 আমাদের ফর্মুলা অনুযায়ী, আর কোয়েশ্চেনে ডায়াগোনাল কত আছে 4√3, অর্থাৎ a এর ভ্যালু কত হবে 4। তাহলে পরীক্ষায় তোমরা নিশ্চয়ই জানো যদি সাইড এ হয় ডায়াগোনাল a√3, অর্থাৎ সাইড এখানে কত না 4, সাইড হচ্ছে 4। এবার সাইড যদি 4 থাকে তাহলে ভলিউম কত হবে সাইডের কিউব, কারণ কিউবের ক্ষেত্রে ভলিউম হয় a কিউব, অর্থাৎ 4 এর কিউব কত হবে 64। সো আনসার অফ দিস কোয়েশ্চেন উইল বি 64। চলে এসো পরবর্তী কোশ্চেনে। দেখো কোয়েশ্চেন নাম্বার 38। সো
এই কোশ্চেনটি ভালো। বলছে হাউ মাচ টাইম উইল ইট টেক অ্যান অ্যামাউন্ট 450 টু ইল্ড ₹81 ইন্টারেস্ট অ্যাট 4.5% সিম্পল ইন্টারেস্ট। তো তোমরা নিশ্চয়ই সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা জানো, যে ইন্টারেস্ট ইকুয়াল টু PRT/100। তো সেক্ষেত্রে ইন্টারেস্টের ভ্যালু তুমি জানো, তাহলে যদি ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু P/R/T/100 হয়, আমাদের কী বার করতে বলেছে? টাইম। তাহলে টাইম ইজ ইকুয়াল টু কত হবে? 100 ইন্টু I ডিভাইডেড বাই P/R, অর্থাৎ 100 ইন্টু I ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট আসছে আমাদের 81 ডিভাইডেড বাই আমাদের প্রিন্সিপাল কত আছে? 450 ইন্টু রেট কত আছে? 4.5%। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, আমরা ইজিলি এটাকে সলভ করতে পারবো। তুমি এটাকে ক্যান্সেলেশন করো, এখানে একটা শূন্য বসিয়ে দাও, অর্থাৎ এখানে যদি আমরা এটাকে 9 দিয়ে ক্যান্সেল করি, 5 নং 45, 9 দিয়ে করলে 9 নং 81, 5 দিয়ে করলে 5 8 নং 90। এটাকে তুমি আবার ক্যান্সেল করো, 9 দিয়ে করলে 5 নং 45, 9 দিয়ে করলে 2, আর এখানে করলে 5 দুগুণে 10, অর্থাৎ কত হচ্ছে? T=4, অর্থাৎ অ্যান্সার কত আসছে? অ্যান্সার আসছে 4 ইয়ার্স। তাহলে এটি সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে এবং কোশ্চেনটি কিন্তু কঠিন ছিল না, জাস্ট তুমি ফর্মুলাটাকে পুট করলেই করতে পারবে। চলে এসো পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 39। দেখো কোশ্চেন নাম্বার 39 বলছে যে দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹30,000, অর্থাৎ প্রিন্সিপাল কত? 30,000। তাহলে প্রিন্সিপালের জায়গায় আমরা লিখছি 30,000 অ্যাট 7% পার অ্যানাম, অর্থাৎ এটা যদি পি হয়, এটা আর এর ভ্যালু ইজ 4347, অর্থাৎ আমরা অ্যামাউন্ট কত পাচ্ছি? অ্যামাউন্ট 3,000 প্লাস যদি আমরা 4347 অ্যাড করি, অর্থাৎ 30,000, অর্থাৎ 34,347, এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট। 30,000 টাকা প্রিন্সিপাল হলে অ্যামাউন্ট কত হচ্ছে? 34,347 অ্যাট দ্য রেট অফ 7%। তো বলছে টাইম কত? তাহলে এই ধরনের কোয়েশ্চেনে আমরা প্রিন্সিপালের সাথে অ্যামাউন্টের রেশিওটা বার করব, এবং দেখবে যখন কোয়েশ্চেনটা তৈরি করে এমনভাবে তৈরি করে যে ডেটা যেটা থাকবে, ডেটাটা কিন্তু ক্যান্সেল হয়ে তুমি করতে পারবে। তো তুমি এখানে দেখতে পাচ্ছ এই 30,000, এটা 3 দিয়ে কাটবে, তো 3 দিয়ে কাটলে কত হবে? এখানে হচ্ছে 10,000, আর ঠিক একই রকমভাবে এই ভ্যালুটাও কিন্তু তোমার 3 দিয়ে কাটবে। 3 11 33, 33 থেকে 34 1, 3 4 12, 12 থেকে 13 14, আবার 3 4 12, 3 9 27, অর্থাৎ 1449। এবার দেখো এই যে নাম্বারটা তুমি চেষ্টা করবে, দেখো যদি 2 বছর হয় তাহলে চেষ্টা করবে কোনো কিছুর স্কোয়ারে রাখতে, যদি 3 বছর হয় তাহলে চেষ্টা করবে কিউবে রাখতে। এবার দেখো এই যে 10,000 যেটা রয়েছে, এটা তো স্কোয়ার, কার স্কোয়ার? না 100 স্কোয়ার, কিউবে তুমি এটাকে করতে পারবে না। তাহলে এটাকে আমি যদি 100 স্কোয়ার রাখি, তাহলে এই নাম্বারটাও ডেফিনেটলি কারোর না কারোর স্কোয়ার। এবার এটা তোমাকে পরীক্ষায় দেখে মাথায় ক্লিক করতে হবে যে এখানে 7% রয়েছে, তাহলে যদি প্রিন্সিপাল আমার 100 থাকে, তাহলে ইন্টারেস্ট 7 টাকা, তাহলে অ্যামাউন্ট কত? 107। তো 107 হওয়ার সম্ভাবনাই বেশি। তো সেক্ষেত্রে তুমি আলাদা করে দেখে নেবে এই নাম্বারটা কিন্তু 107 স্কোয়ার হবে। তো সেক্ষেত্রে 107 স্কোয়ার আমরা কি করে বার করব? 107 ইন্টু 107, 100 থেকে কত বেশি? 7 বেশি, এখানেও 7 বেশি। এবার 7 সাথে গুণ করলে কত? 49। 107-এর সাথে তুমি যদি 7 যোগ করো কত হবে? 114। অর্থাৎ দেখো এটা কিন্তু এসে গেছে। অর্থাৎ 2 বছরের জন্য 100 টাকা প্রিন্সিপাল হলে আমার অ্যামাউন্ট কত? 107 টাকা। অর্থাৎ আমাদের এখানে টাইমটা, যেহেতু এখানে পাওয়ারে 2 এসছে, অর্থাৎ টাইমটা কত? 2 ইয়ার্স। সো আওয়ার অ্যান্সার ইজ 2 ইয়ার্স। চলে আসো পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 40। দেখো এখানে বলছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹5,000 ফর 1.5 years at 4% per annum compounded yearly and half yearly, অর্থাৎ এই 5,000 টাকার উপরে 1.5 বছরের জন্য 4% পার অ্যানাম রেটে একবার আমি কম্পাউন্ডেড ইয়ারলি করব, একবার হাফ ইয়ারলি করব, তার ডিফারেন্স কত? তাহলে দেখো যখন আমি ইয়ারলি করব তখন রেটটা 4%ই নেব, আর ইয়ারটা হবে 1.5 বছর। আর যখন আমি হাফ ইয়ারলি করব, তাহলে হাফ ইয়ারলির ক্ষেত্রে নিশ্চয়ই আমি রেটটা কত? না রেটটা আমি 4% নিতে পারবো না, অর্থাৎ রেটটা আমার কত হবে? সেক্ষেত্রে রেটটা আমার হবে 2%।
তো সেক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করছি, আমাদের সিআইটা বার করতে হবে। আমি প্রথমে ইয়ারলিটা করছি। তাহলে আমাদের এখানে প্রিন্সিপাল কত আছে? 5,000 টাকা। রেট 4%, অর্থাৎ প্রথম বছরে, যেহেতু এখানে 1.5 বছর রয়েছে, তাহলে প্রথম বছরে 50,000 টাকার 4%, 50,000-এর 1% তুমি যদি করো 50 টাকা, 4% কত হবে? 200 টাকা। অর্থাৎ এটা তোমার ইয়ার 1। এবার পরবর্তী বছরে সেকেন্ড ইয়ারে দেখো, সেকেন্ড ইয়ারে 50,000 টাকার 4% কত হবে? আবার হবে 200 টাকা। আর এই 200 টাকার 4% কত? 8 টাকা। এখানে 200 টাকার 1% কত? 2 টাকা। 4% কত? 8 টাকা। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেকেন্ড ইয়ার যদি পুরোটা থাকতো তবে তুমি 208 টাকা পেতে সেকেন্ড ইয়ারে, কিন্তু সেকেন্ড ইয়ার তো তোমার পুরোটা নেই। সেকেন্ড ইয়ার কত আছে? অর্ধেক রয়েছে। অর্থাৎ সেকেন্ড ইয়ার তোমার যদি অর্ধেক থাকে, অর্থাৎ তুমিও এখানে অর্ধেক পাবে। অর্থাৎ কত পাবে? 104 টাকা পাবে। অর্থাৎ তোমার টোটাল সিআই এখানে কত হচ্ছে? ফার্স্ট ইয়ারের 200 টাকা আর সেকেন্ড ইয়ারের 104 টাকা। অর্থাৎ কত হচ্ছে? 304 টাকা। যখন ইয়ারলি বেসিসে হচ্ছে তখন 304 টাকা। এবার আমরা যদি হাফ ইয়ারলিতে দেখি, আবার দেখো 5,000 টাকা তোমার প্রিন্সিপাল। হাফ ইয়ারলিতে যখন দেখব, আমি রেটটাকে কত নেব? 2% হাফ ইয়ারলি, কারণ ইয়ারলিতে তোমার হচ্ছে 4%। তাহলে ইয়ারলি যদি 4% হয়, তাহলে হাফ ইয়ারলি কত হবে? 2%। এবার 1.5 বছর সমান সমান কত? 6 মাস প্লাস 6 মাস প্লাস 6 মাস, অর্থাৎ 3টে হাফ ইয়ার। তাহলে প্রথম হাফ ইয়ারে এই 5,000 টাকা, 5,000 টাকার 2%, 5,000-এর 1% কত? 50, 2% কত হবে? 100। অর্থাৎ এটা হচ্ছে H1 ফার্স্ট হাফ ইয়ার। সেকেন্ড হাফ ইয়ারে আবার তোমার 5,000 টাকা যেটা রয়েছে, এই 5,000 টাকার কত? 2%, অর্থাৎ এর 1% 50 হলে 2% 100, অর্থাৎ এখানে যেহেতু 100, এখানে 100 হবে। আর সেকেন্ড হাফ ইয়ার তুমি যখন করছো, তো প্রথম হাফ ইয়ারে তুমি অলরেডি 100 টাকা ইন্টারেস্ট আর্ন করেছো, তার উপরও কিন্তু তুমি আবার এখানে ইন্টারেস্ট পাবে। অর্থাৎ কত পাবে? 100 টাকা 2%, অর্থাৎ 2 টাকা। অর্থাৎ এখানে আমরা সেকেন্ড হাফ ইয়ারে মানে H2-তে আমরা 2 টাকা ইন্টারেস্ট পাচ্ছি। এবার যখন থার্ড হাফ ইয়ার হবে, আবার তুমি এখানে 100 পাবে। এবার এই 100-র উপর 2 টাকা, এই 100-র উপর 2 টাকা, অর্থাৎ এখানে কত পাবে? 4 টাকা। আর এই 2-এর 2% পাবে। 2-এর 2% কত হবে? 0.04। অর্থাৎ তুমি এখানে টোটাল সিআই কত পাচ্ছ? 306.0604 টাকা। 306.04। এবার তুমি যখন এই দুটো ফিগারের মধ্যে ডিফারেন্স বার করছো, 304 আর 306.04, তোমার ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স হচ্ছে 2.04। অর্থাৎ তোমার এই কোশ্চেনের অ্যান্সার কত হবে? 2.04। অর্থাৎ 5,000 টাকায় তোমার প্রিন্সিপাল আছে। একবার আমি 4% রেটে 1.5 বছরের জন্য বার করব পার অ্যানামে। আর সেকেন্ড টাইম আমরা কি করব না, এটাকে আমরা হাফ ইয়ারলি বেসিসে, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বেসিসে করবো। শুধু তোমাদের মনে রাখতে হবে, যখন তুমি কম্পাউন্ডেড হাফ ইয়ারলি করছো, রেটটাকে তুমি 2 দিয়ে ভাগ করবে, আর টাইম যেহেতু 1.5 বছর রয়েছে, 1.5 বছর থেকে 3টে হাফ ইয়ার করবে। তো এটি ছিল আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন। আবার আমরা পরবর্তী লাইভ সেশনে নতুন কিছু অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। যদি ভিডিওটি ভালো লাগে, তোমরা এটাকে লাইক করবে এবং অবশ্যই শেয়ার করবে। আর প্রসঙ্গত বলে রাখি, এমিনেন্সের তরফ থেকে নতুন ম্যাথামেটিক্সের ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তোমরা যদি সেই ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, প্রদত্ত ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করো। আজকের জন্য এত পর্যন্তই। থ্যাংক ইউ। শুভরাত্রি।